আজকাল পরশু একদিন সময়ের সমুদ্রে মিশে যায় ইট কাঠ পাথরের পাঁজরে, ইতিহাস ফিস ফিস কথা কয়। জনপ্রিয় বাংলা সিরিয়াল জন্মভূমির টাইটেল ট্র্যাকটা কথা মনে আছে? লাইনগুলো শুনলেই কল্পনায় পাড়ি দিতে ইচ্ছে করে ইতিহাসের পাতায়। পাতা উল্টালেই হয়তো চোখে পড়বে প্রাচীন বাংলার কোনো এক রাজা আর তার রাজ্যপাঠ। আর রাজা মানেই তো ইয়া বড় বড় পেল্লায় রাজবাড়ি। বাংলার বুকে এরকম রাজবাড়ি নেহাত কম নয়। একসময় কত লোকজন, সৈন্য সামন্ত, আলো রোশনাই, হাতি ঘোড়া, পাইক বরকন্দাজ। এখন তা কালের নিয়মে ভগ্নস্তূপে পরিণত, শুধু কাঠামোটাই দাঁড়িয়ে। নতুন প্রজন্ম হয়তো জানতেই পারবে না যদি না এগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি, যত্ন নিতে না পারি। আজ আমি নিয়ে যাব এরকমই একটি প্রাচীন ঐতিহ্যবাহী রাজবাড়ির অন্দরে, যেখানে গিয়ে ইট পাথরের পাঁজরের পাশে দাঁড়ালে ইতিহাস এখনও ফিসফিস কথা কয়। গুড মর্নিং সকলকে। অ্যাকচুয়ালি রবিবাসরীয় কুয়াশা মাখা গুড মর্নিং। আজ কুয়াশাটা একটু বেশি, আর হলদিয়া শিল্পাঞ্চলের পলিউশন মিলে তা রূপ নিয়েছে ধোঁয়াশায়। রাস্তায় বেরিয়েই টের পেয়েছি। এখন 6:20 রয়েছে এখন সিটি সেন্টারে। আজ 14ই জানুয়ারি 2024। একেই বোধহয় বলে রথ দেখা আর কলা বেচা। রথ দেখা মানে আমার কুইজ। আজ কুইজ ক্যানভাস, কুইজ টাইম এবং মনের কথা আয়োজিত সারা বাংলা কুইজ উৎসব। আর কুইজ উৎসবের আসর বসেছে কাজলাগড় রাজবাড়ি প্রাঙ্গণে, আর সেটাই আমার কলা বেচা। আমার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও আমি ঘুরিয়ে আনবো পূর্ব মেদিনীপুরের ঐতিহ্য, পূর্ব মেদিনীপুরের ইতিহাস মাখা স্থাপত্য, কাজলাগড় রাজবাড়ি প্রাঙ্গণ। আর এ ভ্রমণে সঙ্গী ছিল আমার অভিন্ন হৃদয় কুইজ পার্টনার সন্দীপন দা। কুইজের টানে দুজনে একসাথে বহু দূর দূরান্তে গিয়েছি, অনেকটা পথ সহযাত্রী হয়ে পাড়ি দিয়েছি। এই কুইজ পাগল আমোদে মানুষটার সঙ্গে বেড়ানোটাই, সময় কাটানোটাই একটা দারুণ অভিজ্ঞতা, আর সেটার সুযোগটা মিস করতে চাইনি। হলদিয়া থেকে হোক বা কলকাতা থেকে, কাজলাগড় রাজবাড়ি যেতে গেলে আসতে হবে নন্দকুমার 5 মাথার মোড়ে। এরপর 116B জাতীয় সড়ক ধরে নেমে পড়তে হবে বাজকুল বাস স্টপেজে। এখন বাসগুলোর পুরো পরিবেশটাই পাল্টে গেছে। এই যে উপরে বিশাল বড় ওভারব্রিজ হয়ে গেছে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কাঁথি হয়ে দীঘার দিকে, আর এই পাশে ডান দিকে আপনাকে ঘুরে যেতে হবে কাজলাগড় রাজবাড়ি যাওয়ার জন্য। খাবার দাবারেও খানিকটা ঐতিহ্যের ছোঁয়া। বাসগুলো নেমে দুজনে সকালের টিফিনটা সেরে নিলাম। টিফিনে ছিল এই জেলার ঐতিহ্যবাহী পেটাই পরোটা। এটাই কাজলাগড় গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক ভবন। এইখান থেকে ঢুকতে হবে। বাজকুল থেকে টোটো আমাদের এই গেটের সামনে নামিয়ে দিল। ভাড়া নিল 10 টাকা। রাস্তা খুব বেশি নয়, 1.5 থেকে 2 কিলোমিটার। কাজলাগড় রাজবাড়ি যদি বুঝতে না পারে, আপনাকে ঠিকানাটা বলতে হবে ভগবানপুর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত অফিস কিংবা বিডিও অফিস। আর এই রাস্তা ধরে সোজা আপনাকে হেঁটে একটু এগিয়ে যেতে হবে। কাজলাগড় রাজবাড়ি ঢোকার মুখে এই একটা খাল রয়েছে, যে খালটা পুরো রাজবাড়িটাকে একদম গোল করে কভার করেছে। আসলে এটা ছিল পরীক্ষা। সেই সময়ে রাজবাড়িকে নিরাপদ রাখার জন্য এই পরীক্ষাটা ছিল, যাতে সমস্ত রকমভাবে রাজবাড়িটা নিরাপদ থাকে যে কোনো শত্রুর হাত থেকে। এই পুরোটাই রাজবাড়ির জায়গা, যেখান থেকে আমি এগিয়ে যাচ্ছি এই রাস্তা ধরে সোজা। কৃষি বিভাগ, তারপরে রয়েছে পূর্ত দপ্তর। সামনে দেখতে পাচ্ছি ভগবানপুর 1 নম্বর ব্লকের বিভিন্ন সহায়ক দপ্তরগুলো পরপর রয়েছে এই যে এই দিকটায়। আর এই যে পিচ রাস্তা ধরে কয়েক পা গেলেই পড়বে মূল বিডিও অফিস, তার পেছনে রয়েছে পুরনো রাজবাড়ি।
প্রথম দেখাতেই আপনার কোনোভাবেই মনে হবে না আপনি কোনো পুরনো রাজবাড়িতে যাচ্ছেন। এই পুরনো মূল রাজবাড়িতে আসার রাস্তাটা একটু গোলমেলে, তবে একটা সুবিধে, যে কোনো স্থানীয় মানুষজনকে জিজ্ঞেস করলেই আপনাকে দেখিয়ে দেবে। এই কাজলাগড় রাজবাড়ির ইতিহাস আসলে ষোড়শ কিংবা সপ্তদশ শতকের ইতিহাস। সেই ইতিহাস বলছে সেই সময় মেদিনীপুরের এই অঞ্চলটা কতগুলো ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। আজকের তমলুক, বালিসীতা, কুতুবপুর, সেরকমই একটি রাজ্য ছিল এই কাজলাগড়। তখন নাম ছিল সুজামুঠা রাজ্য। এই অঞ্চলে সেই সময় ওড়িশার ময়ূরভঞ্জ এলাকা থেকে কিছু ব্যাদ শ্রেণীর মানুষ, রণঝাপ বংশের মানুষ এখানে আসেন শিকার করতে। সেই সময়কার দলপতির স্বপ্নাদেশ পান এখানে কাজলা কালী মাতার পুজো করার জন্য, এবং সেই সময় থেকে এই জায়গাটার নাম প্রথমে ছিল কাজলগড়, তারপরে হয়েছে কাজলাগড়। এই ব্যাদ দলপতিরই উত্তরপুরুষ হলেন গোবর্ধন রণঝাপ, যিনি এই অঞ্চলের সুজামুঠা বংশের প্রতিষ্ঠা করেন। সেই সময় হিজলির নিমক মহলের কল্যাণে এই গোবর্ধন রণঝাপ যথেষ্ট ধন সম্পত্তির মালিক হয়েছিলেন। কিন্তু তাঁর সময় নয়, আরও পরে রাজা গজেন্দ্র নারায়ণের আমলে এই রাজবাড়ি তৈরি হয়, যা এখন বট অশ্বত্থের করাল গ্রাসে। তবে আমার মনে হয় এই বট অশ্বত্থ এরা অবলম্বন করে ধরে আছে বলেই টিকে আছে, না হলে হয়তো আগের কোনো বর্ষাতেই এই রাজবাড়ি পড়ে যেত। আবার সংস্কার করতে গেলেও মুশকিল, তখন আবার কৃত্রিমতার ছোঁয়া চলে আসবে। এই রাজবাড়ির সঙ্গে কিছুটা মিল পাচ্ছি পূর্ব মেদিনীপুরের তমলুকের রাজবাড়ির। সেই একই রকম, মাঝখানটা ফাঁকা, চারিদিক দেওয়াল দিয়ে ঘেরা, আর ছাদ নেই। যারা তমলুকের রাজবাড়ি দেখেছেন তারাও বোধহয় আমার সঙ্গে সহমত হবেন। যাব বলতেই স্যার নিজে থেকেই দিলেন। কুইজ শুরু দেরি আছে দেখে দুই বন্ধুতে মিলে শ্রদ্ধেয় অরুণাংশু স্যারের নতুন বাইক নিয়ে বেরিয়ে পড়লাম কাজলা দিঘির কালো জল দেখতে। কালো জল অবশ্য একেবারেই নয়, এরও একটা ইতিহাস রয়েছে। শোনা যায় রণঝাপ বংশের আরেক উত্তরসূরি রাজা দেবেন্দ্র নারায়ণ এই পুষ্করিণী খনন করান তার তৃষ্ণার্ত প্রজাদের জন্য। এই কাজলা দিঘির ইতিহাস সম্পৃক্ত হয়ে আছে আরেক বিখ্যাত বাঙালির সঙ্গে, কবি দ্বিজেন্দ্রলাল রায়। মূল রাজবাড়ি থেকে খুব বেশি দূরে নয়, এটাই সেই কাজলা দিঘি। যে কাজলা দিঘির ইতিহাস মনে করায় দ্বিজেন্দ্রলাল রায়ের নাম। দ্বিজেন্দ্রলাল রায় এখানে 1890 সালে বর্ধমান রাজ সরকারের অধীনে সেটেলমেন্ট অফিসার হিসেবে নিযুক্ত হন। এই পাশে এইখানটাই ছিল ব্রিটিশ সরকারের সাব রেজিস্ট্রার অফিস। 1942 সালের অগ্নিকাণ্ডের জেরে সেটা পুরোটাই ধ্বংস হয়ে গেছে। তো এখানেই দ্বিজেন্দ্রলাল রায় বকুল বাগানে বসে বহু নাটক, গান, কবিতা লিখেছেন। এখানকার মানুষের সঙ্গে ডেল রায়ের স্মৃতি ইতিহাস ভীষণভাবে জড়িত। এই পাশেই রয়েছে ডেল রায়ের স্মৃতি স্তম্ভ। কুইজ ক্যানভাস, কুইজ টাইম, মনের কথা, তিনটি সংস্থার সদস্যরাই কিন্তু আমাদের সম্মাননীয় অতিথি মহোদয়দের বরণ করে নিচ্ছেন, সম্মান জানাচ্ছেন, এবং সেই সঙ্গে আমরা মাননীয় বিশ্বজিৎ মাইতি মহোদয়কেও আমরা একটি বকুল গাছের চারা উপহার দিচ্ছি এই মুহূর্তে। কাজলা দিঘি থেকে এসেই দেখি মাইক আর জেনারেটরের শব্দে নিরিবিলি একেবারে উধাও। আরও আবিষ্কার করলাম মূল রাজবাড়ির বাম দিকে রয়েছে কুলদেবতা গোপালজিউর মন্দির। আনুমানিক 1769 সাল নাগাদ এই রাজবাড়ি সম্পূর্ণ হওয়ার পর এই কুলদেবতা গোপালজিউর মন্দির নির্মিত হয়।
এটা গোপালজিউর মন্দির। রণঝাপ বংশের রাজা মহেন্দ্র নারায়ণের আমলে এই মন্দিরটি, এই গোপালজিউ মন্দিরটি নির্মিত হয়। এখন পুরোটাই ভগ্নস্তূপে পরিণত। রণঝাপ বংশের শেষ প্রতিষ্ঠিত রাজা গোলকেন্দ্রনাথ এই জমিদারি রাখতে পারেননি। তার উশৃঙ্খলতার জন্য এই জমিদারি নিলামে ওঠে এবং বর্ধমানের রানী নারায়ণ কুমারী নিলামে খুব কম দামে এই জমিদারি, পুরো জমিদারি কিনে নেন। তারপর থেকে এই বাড়ি, এই কাজলাগড় রাজবাড়ি বর্ধমান রাজা কাছাড়ি বাড়ি নামে পরিচিত ছিল। তারপরে 1955 সালে যখন জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায়, সরকারের অধীনে চলে যায় এই কাজলাগড় রাজবাড়ির পুরো অংশটা। সামনের অংশটায় ভগবানপুর 1 নম্বর ব্লকের প্রশাসনিক ভবন স্থাপিত হয়েছে, আর তার পেছনে একটা বড় মাঠ রয়েছে। তার মাঠের এক পাশে দেখলাম ক্রিকেট ক্যাম্পের আয়োজন হয়েছে, আর তার অপর পাশে হয়েছে সারা বাংলা কুইজ উৎসবের আসর। আমি অবশ্যই মেনি থ্যাঙ্কস জানাবো এই কুইজের, এই সারা বাংলা কুইজ উৎসবের যারা আয়োজক, কুইজ ক্যানভাস, কুইজ টাইম এবং মনের কথা, তারা যদি এই আসর এখানে না বসাতো হয়তো ট্রাভেল ম্যানিয়া কৌশিকের তালিকা থেকে বাদ পড়ে যেত এরকম ইতিহাসের গন্ধমাখা দারুণ একটা জায়গা। কলা বেচার সঙ্গে সঙ্গে হ্রদ দেখাটাও আমার মন্দ হলো না। অনেক দিন পর সন্দীপনদার সঙ্গে পার্টনারশিপে বসলাম, কুইজ উৎসবের ফাইনালে উঠলাম, এটাই আমাদের কাছে বড় পাওনা। আর পাওনা ছিল কুইজ মুখর সারাটা দিন, সকলে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া, হই হুল্লোড়, আড্ডা সবই ছিল। এই যেন কুইজের চড়ুই ভাতি। সন্দীপনদার কথায়, কুইজ তো বাহানা হ্যায়, বাস ऐसे ही घूमना है।